তাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো নিয়ে কিছু বলেছেন কি? অতিপ্রিয় সন্দীপ ঘোষের বিরুদ্ধে তিনি ডিপি স্টার্ট করেছেন কি করেননি ডিসিপ্লিনারি প্রসিডিং? উনি বুঝেছেন যে ওনার চেয়ারটা নড়ে গেছে, যথেষ্ট চিন্তিত এবং চিন্তায় এবং চাপে রয়েছেন। সেই চিন্তা এবং চাপের কারণই হচ্ছে ওখানে যাত্রা। জুনিয়র ডাক্তারদের মাঝে যাচ্ছেন আপনি, স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী দিয়ে বলছেন আমি নিরাপত্তার কথা চিন্তা করিনি। কিন্তু জুনিয়র ডাক্তারদের সরাসরি মানে অপরাধী বলে দেওয়া বা তার নিরাপত্তা থ্রেট বলে দেওয়া। আপনি মুখ্যমন্ত্রী, আপনি পুলিশ মন্ত্রী, একজন দোষীকে ছাড়বো না বলতে পারবেন? অভিক দে প্লেন এমবিবিএস এ আরএমও হয়ে গেল, এমডি ইউনিভার্সিটি টপার সে হলো না, প্রশ্ন জাগেনি। তাহলে সেই ফোন ট্যাপিং এজেন্সি কেন সেই অডিওটি কুণাল ঘোষকে দেবে? যদি সত্য হয় তাহলেও জেলে যাবে, যদি মিথ্যা হয় তাহলেও জেলে যাবে। দেখুন, পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে যারা একটু জল ঘোলা করে খেতে পছন্দ করে। আগেও তো যেতে পারতেন, তাতে তো অসুবিধা হওয়ার কথা ছিল না, তারা তো সেটাই চাইছিল। তাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো নিয়ে কিছু বলেছেন কি? আচ্ছা, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একথা কি বলেছেন যে তার অতিপ্রিয় সন্দীপ ঘোষের বিরুদ্ধে তিনি ডিপি স্টার্ট করেছেন কি করেননি ডিসিপ্লিনারি প্রসিডিং? আচ্ছা, তিনি কি বলেছেন যে এই অভিক দে সহ অন্যান্যরা যারা এমডিতে ইউনিভার্সিটি টপার, সে ওই পরীক্ষায় অংশগ্রহণ করা ব্যক্তি হয়েও তারা চাকরি পায়নি, অথচ আরএমও হয়ে গেছে অভিক দেরা, এই অভিজ্ঞদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেবেন বলেছেন? এরকম সন্দীপ, অভিক, এরকম কতজন রয়েছে বিভিন্ন মেডিকেল কলেজে? শোনা যায় কুকুরের ডায়ালাইসিস করাতে চেয়েছিলেন একটি সুপার স্পেশালিটি হাসপাতালে, সেরকম লোকজনকেও তো দলে রেখে দিয়েছে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে? এই যে মেডিকেল ব্যবস্থাপনায় যে বিভিন্ন ধরনের দুষ্কর্ম, দুর্নীতি, সেগুলো নিয়ে মুখ্যমন্ত্রী কোনো কথা কি বলেছেন? আসলে এগুলো শুরুই তো হয়েছে উনি সেই দপ্তরের মন্ত্রী, তার অকর্মণ্যতা, অদক্ষতা এবং দুর্নীতি পরায়ণতার জন্য। উনি কি ঠিক করবেন? শুরুই তো হয়েছে ওনার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিকভাবে অদক্ষ এবং অকর্মণ্য এবং দুর্নীতি পরায়ণ তার সঙ্গে যোগ হয়েছে। দুর্নীতি পরায়ণ প্রশাসক, দুর্নীতি পরায়ণ একজন মুখ্যমন্ত্রী, সে কি করে ঠিক করবে? তার সঙ্গে অদক্ষ, একে দুর্নীতি পরায়ণ, তার সঙ্গে অদক্ষ। ফিরদৌসা, আজকে মুখ্যমন্ত্রী যখন একদম ধর্ণা মঞ্চে পৌঁছলেন আন্দোলনকারীদের, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছতেই স্লোগানে উত্তাল আন্দোলনের মঞ্চ উঠল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। আন্দোলনকারীদের শান্ত হওয়ার অনুরোধ জানালেন খোদ মুখ্যমন্ত্রী। তিনি বলছেন, আমাকে বলতে দিলে আমি খুশি হব, আমি আপনাদের আন্দোলনকে সমর্থন করি, আমি ছাত্র আন্দোলন থেকে উঠে আসা লোক। কি বলবেন? না, উনি ছাত্র আন্দোলন থেকে উঠে এসে উনি 26 দিন অনশন করেছেন, ফলে ওনার তো আন্দোলনের ইতিহাস রয়েছে। 26 দিনের অনশন কিভাবে করেছেন সেই নিয়ে অনেকে অনেক কথা বলে, কেউ কেউ বইও লিখেছে, সেটা অন্য বিষয়। কিন্তু উনি সারা জীবন ধর যদি ওনার রাজনৈতিক জীবন দেখেন তাহলে দেখবেন যে উনি যা যা করেছেন সেটা হচ্ছে একেবারে নির্দিষ্টভাবে ক্ষমতার কারণে, সেগুলোর সঙ্গে ক্ষমতা যুক্ত ছিল। উনি বুঝেছেন যে ওনার চেয়ারটা নড়ে গেছে, ওখানে যাওয়া ছাড়া ওর উপায় নেই। এতদিন খুব ইগো দেখালেন, তারপর বুঝলেন না, কিছু হবে না, ও সোজা যা হয় হবে, ওর দরকার হলে গিয়ে যা হয় করতে হবে, বাঁচতে হবে আমাকে, নাহলে পাশের বাংলাদেশের উদাহরণ তো ওনার নিশ্চিতভাবে চোখের সামনে ভাসছে।
আপনার কথার সাথে সামঞ্জস্য রেখেই বলবো, আন্দোলনকারীদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, "আমি অনেক চিন্তা করে হ্যাঁ, চিন্তা করেই এসেছি।" কি চিন্তা করে থাকতে পারেন? এই যে বললাম চোখের সামনে বাংলাদেশ নিশ্চয়ই ভাসছে। আ চীন, আশ আশঙ্কা থেকে কি এলেন তাহলে? জিজ্ঞাসা করবেন, চিন্তা ভাবনা তো উনি করেছেন। এই নিয়ে কোনো, দেখুন, অন্য সকলের মনে সন্দেহ থাকতে পারে, আমার মনে কোনো সন্দেহ নেই যে মমতা ব্যানার্জি যথেষ্ট চিন্তিত এবং চিন্তায় এবং চাপে রয়েছেন। সেই চিন্তা এবং চাপের কারণই হচ্ছে ওখানে যাত্রা। এই জুনিয়র চিকিৎসকদের এই অবস্থার মধ্যে পড়তে হয়েছে কিসের জন্য? পড়তে হয়েছে একটাই কারণে, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি অদক্ষ, অকর্মণ্য এবং মমতা ব্যানার্জি দুর্নীতিপরায়ণ। সরাসরি আমি ক্যামেরার সামনে বলছি। আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, "আমি ৫ মিনিট সময় নেব। আমি অনেকক্ষণ অপেক্ষা করছি। আমার নিরাপত্তার কথা না ভেবেই নিজে ছুটে এসেছি। কারণ আমি আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাই। আমি নিজে অনেক সাফার করেছি। আমার পোস্টটা বড় কথা নয়, মানুষের পোস্টই বড় কথা। কাল সারারাত ঘুমোতে পারিনি।" তিনি বলছেন, "আমারও কষ্ট হয়েছে। আপনারা যেভাবে বসে আছেন তাতে আমার মানসিকভাবে কষ্ট হচ্ছে। ৩৩-৩৪ দিন আমিও রাতের পর রাত ঘুমাইনি। আপনারা যখন রাস্তায় থাকেন আমাকেও পাহারাদার হিসেবে জেগে থাকতে হয়।" কি বলবেন? তা তিনি তো নিজেই বলছেন আমি নিরাপত্তার কথা চিন্তা করিনি। মানে জুনিয়র ডাক্তারদের মাঝে যাচ্ছেন আপনি, স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী দিয়ে বলছেন আমি নিরাপত্তার কথা চিন্তা করিনি। কিন্তু জুনিয়র ডাক্তারদের সরাসরি মানে অপরাধী বলে দেওয়া বা তার নিরাপত্তা থ্রেট বলে দেওয়া তো সাংঘাতিক কথা। যদি পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তিনি যদি জুনিয়র ডাক্তারদের আন্দোলনে গিয়ে বলেন যে আমি নিরাপত্তার কথা চিন্তা করিনি, তারপরে চলে এসছি, তো আমার মানে তো সাংঘাতিক কথা। মানে জুনিয়র ডাক্তারদের নিরাপত্তার থ্রেট ভাবছেন, সেটা যদি হয়ে থাকে তো সাংঘাতিক কথা। মানে স্বাস্থ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে নিরাপত্তার থ্রেট ভাবছেন, এর থেকে ডেঞ্জারাস জিনিস আর কিছু হতেই পারে না। আপনার কথা যদি সত্য হয়, এটা ডেঞ্জারাস কথা। মানে যদি সেটা যদি হয়, জুনিয়র ডাক্তারদের মুখ্যমন্ত্রীর নিরাপত্তার থ্রেট বাবাটা যদি মুখ্যমন্ত্রী সেটা ভাবেন, এর থেকে ডেঞ্জারাস কথা আর কিছু হতে পারে না। জুনিয়র ডাক্তারদেরকে রীতিমতো কি তাহলে সেক্ষেত্রে তিনি একটা 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 কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন বলছেন? অবভিয়াসলি এটা, এই কথা যদি বলে থাকেন সেটা ছাড়া আর কি। আ ফিরদৌসা, মুখ্যমন্ত্রী আজ ফের ধর্ণা মঞ্চ থেকে দাঁড়িয়ে আবারও ফাঁসির দাবি করলেন। তিনি বলছেন, "আমি চাই তিলোত্তমার বিচার হোক। ৩ মাসের মধ্যে যেন ফাঁসির অর্ডার দেওয়া হয়।" পাশাপাশি তিনি বলছেন, "আপনারা বিচার চান, সিবিআই এর কাছে যান।" কি বলবেন? প্রথম কথা, তো এই যে আরজি করে যে ঘটনা ঘটেছে, এটা তো শুধুমাত্র আরজি করে ঘটেছে তা তো নয়। খুন, ধর্ষণ এই রাজ্যে প্রতিদিন ঘটে চলেছে। কটার ৩ মাসের মধ্যে বিচার দিয়েছেন? উল্টে তো ধর্ষণ হয়ে যাওয়ার পরে তো আপনার নেতা নেত্রীরা যে ধরনের মন্তব্য করেন, আপনি নিজেও কি মন্তব্য করেন? হাঁসখালি মনে নেই মানুষের? পার্ক স্ট্রিট মানুষের মনে নেই কি ধরনের মন্তব্য করেন আপনারা? ফলে এই যে ধর্ষকদের একটু বাহবা দেওয়ার যে কালচার তৈরি করেছেন, তো আপনাদের তৈরি করা, এর দায় নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন, "যদি সত্যি কেউ দোষী হয় তাহলে দোষীরা শাস্তি পাবে। দোষীরা কেউ আমার বন্ধু নয়, কেউ আমার শত্রু নয়। আপনারা যারা ভাবছেন", ডাক্তারদের উদ্দেশ্যে তিনি বলছেন, "আপনারা যারা ভাবছেন কেউ আমার বন্ধু, আমি তাদের চিনিই না, আমি তাদের জানি না, আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তারা এসেছেন প্রসেসের মাধ্যমে। এই প্রসেস ফাইনাল হয়ে আমার কাছে আসে। মাত্র ১ মাসের মধ্যে যারা এসেছেন তাদের মধ্যে কেউ খুন, দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে আমি নিশ্চয়ই সাধ্যমতো চেষ্টা করব কথা বলে অ্যাকশন নেওয়ার।" এ তো স্বীকারোক্তি, কি বলবেন? দেখুন, আমি প্রথমে বলি, আপনি শুধু স্বীকারোক্তি দেখছেন, কিন্তু আমি ওটা অন্য জিনিস দেখছি। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী বলছেন যে দোষীরা আমার বন্ধুও নয়, আমার শত্রুও নয়। আপনি তো প্রশাসক, আপনার কাজ কি? উদাসীন থাকা? আমার বন্ধুও নয়, আমার শত্রুও নয়, আমি উদাসীন থাকলাম। আরে রাজ্যের মানুষ ভোট দিয়ে আপনাকে নির্বাচিত করেছে কেন? আপনি মুখ্যমন্ত্রী, আপনি পুলিশ মন্ত্রী, একজন দোষীকে ছাড়বো না বলতে পারবেন? মমতা ব্যানার্জি বলতে পারবে না। তার কারণ, মমতা ব্যানার্জি যে কথা বললে সর্বপ্রথম ওকে নিজেকেই জেলে রাখতে হয়। আসল দোষী তো ও নিজে। বিস্ফোরক অভিযোগ করছেন তো। এই রাজ্যে প্রশাসনিক দুর্নীতি এবং প্রশাসনিক দুষ্কর্মের দায় বেশিরভাগ ক্ষেত্রেই মমতা ব্যানার্জির। এই যে স্বাস্থ্য দপ্তরে এত দুর্নীতি হচ্ছে, এত নিয়োগ দুর্নীতি হচ্ছে, মমতা ব্যানার্জি জানতেন না? বলুক।
তিনি বলছেন তিনি জানতেন না সমস্যাটা প্রসেস হয়ে তার কাছে আসে, তার পক্ষে জানা সম্ভব। ও, প্লেন এমবিবিএস আরএমও হয়ে গেল, এমডির ইউনিভার্সিটি টপার হতে পারলো না, মনে প্রশ্নও জাগলো না তোমার? তুমি স্বাস্থ্যমন্ত্রী, হ্যাঁ? তারা জানতে তুমি একজন অদক্ষ? অভিক দে প্লেন এমবিবিএস এ আরএমও হয়ে গেল, এমডি ইউনিভার্সিটি টপার সে হলো না, প্রশ্ন জাগেনি? তুমি জানতে না? ড্রামা করার জায়গা পাও না। আজ একদম জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবনের সামনে যে ধর্ণা মঞ্চ, সেই ধর্ণা মঞ্চ থেকে সব রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কোটানকোট বলছে, তিনি বলছেন আপনারা কাজে যোগ দিন, আমি আপনাদের দাবিগুলো দেখবো, আমি একা সরকার চালাই না, আমি অফিসারদের সঙ্গে কথা বলবো, আমাকে একটু সময় দিন, আপনাদের প্রতি আমি কোনো অবিচার করবো না, কাজে ফিরুন, অনেক মানুষ মারা যাচ্ছে। একদম, উনি একা সরকার চালান না, কিন্তু উনি সঙ্গে তাদের রাখেন যারা হচ্ছে দুর্নীতিগ্রস্ত, নাহলে দুর্নীতিপরায়ণ। একদম সত্য কথা, উনি একা সরকার চালান না, তা সম্ভব না। মুখ্যমন্ত্রীর সাথে শিক্ষামন্ত্রী থাকবে, শিক্ষামন্ত্রী কাকে করবে? পার্থ চ্যাটার্জিকে। মেডিকেল কলেজ থাকলে প্রিন্সিপাল থাকবে, প্রিন্সিপাল কাকে করা হবে? সন্দীপ ঘোষকে। মুখ্যমন্ত্রী তো একা চালাবেন না, শিক্ষামন্ত্রী একা চালাবেন না, শিক্ষামন্ত্রী সঙ্গে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের মাথায় কে বসবে? মানিক ভট্টাচার্য। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের মাথায় কে বসবে? সুবীরেশ ভট্টাচার্য। তার উপদেষ্টা কে হবে? শান্তিবাবু, এসপি সিনহা। মুখ্যমন্ত্রী তার নিয়োগ হবে, 5 জনের কমিটি তৈরি করতে হবে। কমিটিতে কারা কারা থাকবে? সব কটা জেলে। এই যে মুখ্যমন্ত্রী যে রত্নগুলো চুজ করে, সন্দীপ ঘোষ, পার্থ চ্যাটার্জি, বালু, এসব যে রত্ন চুজ করে, অনুব্রত, এই যে ওনার যে অসীম ক্ষমতা রত্ন চুজ করা, মানে মুখ্যমন্ত্রী উনি থাকবেন, তার সাথে কারা থাকবে? ছবি মাঝে উনি বসে পাশে কাঁধেকে নিয়ে ছবিটা তুলবেন। পার্থ চ্যাটার্জি, অনুব্রত, বালু, সুবীরেশ, এসপি সিনহা, তো ভরা ছবি, সব জেল যাত্রা। এই যে পছন্দ করে করে দুর্নীতিগ্রস্ত লোকদের তুলে আনা, এতে মমতা ব্যানার্জির বিশেষ এক্সপার্টিজ আছে। ফিরদৌসা, এই প্রসঙ্গে বলবো, তিনি বলছেন আমি সব হাসপাতালে রোগী কল্যাণ সমিতিতে অধ্যক্ষদের চেয়ারম্যান করবো, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার। সন্দীপ ঘোষেদের সন্দীপ ঘোষ দেখবেন, এই যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনো ডিপি স্টার্ট করেছে স্বাস্থ্যমন্ত্রী, ও বলে প্রসেস হয়ে আসে, তো আপনি নির্দেশ দিচ্ছেন না কেন? আমি তো কতবার, কতদিন, কত ক্যামেরার সামনে বলেছি যে ওর বিরুদ্ধে কোনো ডিপি মমতা ব্যানার্জি স্টার্ট করতে পারবেই না, করবেও না। কারণ ও চায় যে বেসিক্যালি সন্দীপ ঘোষ আবার এসে দায়িত্ব নিক। তার কারণ হচ্ছে, যদি ধরেন সিবিআই তার আদি অনন্তকাল ওকে জেলে থাকবেও না, খুব স্বাভাবিকভাবেই একসময় ফিরে আসবে, ওই সাসপেনশন উইথড্র হয়ে যাবে, মামলা করলে উইথড্র হয়ে যাবে সাসপেনশন, তখন কি হবে? এসে চাকরি ফিরবে, আবার দেখবেন কোনো মেডিকেল কলেজের প্রিন্সিপাল, তখন হয়তো দেখবেন অন্য একটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল হয়ে সন্দীপ ঘোষ আবার রাজ করছে, সেই আবার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হয়ে যাবে। মমতা ব্যানার্জির ক্ষমতা হবে ডিপি স্টার্ট করার? আমি তো কবে থেকে বলেছি, অনেকদিন আগে বলেছি, কোনো ক্ষমতা হয়নি ওর। ফিরদৌসা, এমনিতে এই রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সাধারণত নিযুক্ত হন স্থানীয় বিধায়ক বা সাংসদ। আমরা এক্ষেত্রে দেখেছিলাম আরজি কর মেডিকেল কলেজের হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়, এবং আমরা দেখলাম সুদীপ্ত রায়ের বাড়িতেও তদন্ত সংক্রান্ত কারণে সিবিআই হানা হয়। তারপরে কি কোথাও গিয়ে মুখ্যমন্ত্রীর এই ডিসিশন? দেখুন, মুখ্যমন্ত্রী কেন ডিসিশন নিচ্ছেন, কিছু কারণে ডিসিশন নিচ্ছেন, এটা মুখ্যমন্ত্রী বলতে পারবেন। তবে ওর যদি এই প্রশাসনিক কার্যকলাপ দেখেন, সেটা যদি গভীরভাবে নিরীক্ষণ এবং পর্যবেক্ষণ করেন, তাহলে দেখবেন ওর বিশেষভাবে এক্সপার্টিস রয়েছে দুর্নীতিগ্রস্ত এবং দুষ্কৃতি এই টাইপের মানুষজনকে পদে বসানো। এই একটা এক্সপার্টিস ওর রয়েছে, এবং সেটা দেখাও গেছে, এবং এই ট্র্যাডিশনটাও বজায় রেখেছে। এক্ষেত্রে তার অন্যথা হবে বলে মনে হয় না। মুখ্যমন্ত্রী কিন্তু ডাক্তারদের 5 দফা দাবি নিয়ে একটাও কথা বললেন না আজকে, কি বললেন?
ওই তো বললাম, ওই সন্দীপ ঘোষের ডিসিপ্লিনারি প্রসিডিংস এর মতো ও কোনোদিন হবে না, করবে না। ও লাইভ ক্ষমা ও ও ও এখন বুঝতে পেরেছে, ও এখন চাপে আছে, ও বুঝতে পেরেছে পরিণতিটা একটু অন্যদিকে যাচ্ছে, সেই জন্য চাপ মুক্তির জন্য ওখানে গেছে, এতে ওর চাপ মুক্তি ঘটবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে বিড়ম্বনায় ফেলাটাই ফেলতেই ষড়যন্ত্র করা হয়েছে। একদিন আগে একটি অডিও ক্লিপ সামনে এনে শোরগোল ফেলে দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। অডিও কাণ্ডে অভিযোগ পুলিশের জালে বাম যুবনেতা কলতান দাশগুপ্ত। দেখুন, এই অডিওটি দুটো হতে পারে, হয় সত্য অথবা অসত্য। এখন যদি সত্য হয় তাহলে সম্ভাবনা কি কি থাকতে পারে, এই অডিও ক্লিপটি কুণাল ঘোষ কিভাবে পেতে পারেন? এই যে দুজন কথা বলছিলেন, এই দুজনের মধ্যে একজন বা উভয়েই এই অডিও ক্লিপটি কোনো মাধ্যম দিয়েই হোক বা সরাসরি হোক কুণাল ঘোষকে পাঠিয়ে দিয়েছে। আরেকটি কাণ্ড হতে পারে, সেটা হচ্ছে এই দুজন কথোপকথন করছিলেন, সেটা হচ্ছে সে তৃতীয় একটি এজেন্সি, সেই এজেন্সি সেটিকে ট্যাপ করেছে, ফোন ট্যাপিং যাকে বলা হয়। তাহলে প্রথম ক্ষেত্রটি হওয়ার সম্ভাবনা খুব কম, তার কারণে দুজন কেন নিজেকে ফাঁসানোর জন্য কুণাল ঘোষকে অডিও দিতে যাবে, যদি সত্য হয় সেটা ধরে নিয়ে বলছি। দ্বিতীয় সম্ভাবনা হতে পারে ফোন ট্যাপিং। তাহলে ফোন ট্যাপিং যদি হয় তাহলে সেই ফোন ট্যাপিং এজেন্সি কেন সেই অডিওটি কুণাল ঘোষকে দেবে? যদি এজেন্সি হয়, যদি সত্য হয় তাহলে নিশ্চিতভাবে এজেন্সি ছাড়া আর কেউ করতে পারে না, সে কেন কুণাল ঘোষকে দেবে? তৃতীয় হতে পারে এটা ফেক। তাহলে ফেক অডিও দেখে তুমি একজনকে গ্রেপ্তার করে এলে কেন? আমি তো মনে করি সর্বপ্রথম তদন্ত হওয়া উচিত কুণাল ঘোষের বিরুদ্ধে। তার একটাই কারণ, যদি ফোন ট্যাপিং হয় তাহলে এজেন্সি কেন কুণাল ঘোষকে দিল, সেই এজেন্সির বিরুদ্ধেও তদন্ত হওয়া উচিত, কুণাল ঘোষের বিরুদ্ধেও তদন্ত হওয়া উচিত, এবং উভয়েরই জেলে যাওয়া উচিত। কেন বলছেন এই কথা? অবশ্যই ফোন ট্যাপিং করে, ধরুন ফোন ট্যাপিং করলো কোনো এজেন্সি, সে কেন কুণাল ঘোষকে দেবে? কুণাল ঘোষকে এজেন্সির কেউ? যদি সত্য হয় তাহলেও জেলে যাবে, যদি মিথ্যা হয় তাহলেও জেলে যাবে। আমার ঘন কালো চুলের রহস্য এনপির ফার্মেট। আমার